সব মিলিয়ে ৬০ লক্ষ নাম বাদের তালিকায়। এই ৬০ লক্ষের একটু বিস্তারিত যদি তুমি আমাকে একটু জানাতে পারো। দেখো, তোমাকে যদি বিস্তারিত তথ্য বলা হয় তাহলে বলতে হবে যে প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে উত্তর কলকাতায় যে নাম বাদ পড়েছে সেখানে দেখা যাচ্ছে উত্তর কলকাতায় আগে নাম বাদ পড়েছিল 1,32,000 উত্তর কলকাতায় নাম বাদ পড়েছিল 3,90,000, যেটা খসড়া তালিকাতেই বাদ পড়েছিল। আর উত্তর কলকাতায় ডিলিটেড হলো 17,000। তাহলে সব সংখ্যাটা দাঁড়ালো 4,07,000 উত্তর কলকাতায়। আর দক্ষিণ কলকাতায় যেটা দেখা গেল যে দক্ষিণ কলকাতায় মোট ছিল হচ্ছে খসড়া তালিকা প্রকাশের সময় 2,16,000। আর এই যে প্রথম দফার যে তালিকা সেখানে ডিলিটেড হলো 3,207, অর্থাৎ মোট 2,19,207 দক্ষিণ কলকাতা বাদ পড়লো। ফলত দক্ষিণ কলকাতা আর উত্তর কলকাতা মিলিয়ে 6 লক্ষেরও বেশি নাম বাদ পড়লো। এটা এখনো পর্যন্ত বাদ পড়লো, তার কারণ এই সংখ্যা আরো বাড়তে পারে বলেই কমিশন মনে করছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যদি কলকাতার প্রত্যেকটি বিধানসভার ডিলিটেড সংখ্যার দিকে নজর রাখা যায়, উত্তর কলকাতা ডিওর অধীনে এবং দক্ষিণ কলকাতা ডিওর অধীনে ভবানীপুর বিধানসভায় কিন্তু উল্লেখযোগ্যভাবে ডিলিটেড হয়েছে। যেটা তোমাকে বারবারই বলে আসছি, ভবানীপুর বিধানসভায় এখনো পর্যন্ত যেটা চিত্র উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভাতেই 2,000-এরও বেশি নাম ডিলিটেড হয়েছে, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভায় অ্যাডিশন হয়েছে, যেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলত যে তথ্য ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে দক্ষিণ কলকাতা, সেখানে দেখা যাচ্ছে বালিগঞ্জে যোগ হয়েছে, ভবানীপুরে 2,324টি নাম বাদ পড়েছে, ডিলিটেড হয়েছে, এবং খসড়া তালিকার সঙ্গে যুক্ত করলে 47,000-এরও বেশি নাম বাদ পড়লো। অর্থাৎ যে বিধানসভা নিয়ে চর্চায় ছিল যে ভবানীপুরে কি হবে, এবং ভবানীপুরে সেই চিত্র উঠে এলো। উত্তর কলকাতার এখনো কিছু কিছু বিধানসভায় এখনো কম্পাইলেশন চলছে, কিন্তু উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা কলকাতার ডিও সূত্রেই যেটা জানা যাচ্ছে যে 2,000-এর বেশি নাম কোনো বিধানসভায় সে অর্থে ডিলিটেড হয়নি। ভবানীপুরেই একমাত্র দেখা যাচ্ছে যে ডিলিটেডের সংখ্যা বেশি, 2,324টি নাম ডিলিটেড হয়েছে। ধন্যবাদ সোমরাজ। এবার জেলাওয়ারি একটু ছবি দেখে নেওয়া যাক। এখনো পর্যন্ত ঝাড়গ্রামে বাদের তালিকায় নাম রয়েছে 54,030 জনের, সব মিলিয়ে, অর্থাৎ খসড়া এবং প্রথম তালিকা মিলিয়ে। বাঁকুড়ায় ডিলিটেড নেম 1,35,000। 1,35,000। নদিয়া, দেখা যাক নদিয়ার ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি, বাঁকুড়ার থেকে প্রায় দ্বিগুণ, 2,70,000-এর বেশি নাম বাদ। জেলায় জেলায় তালিকা পৌঁছে গিয়েছে জেলা শাসকের দপ্তরে, মহকুমা শাসকের দপ্তর থেকে। দেখা যাচ্ছে বিএলওরা তারা কি বলছেন। আমি একবার বোলপুরের ছবি দেখাবো আপনাদের। আমার টোটাল ভোটার ছিল 822টা, ডেথ কেস হিসেবে 4 জন বাদ গিয়েছিল। এখন 818টা ভোটারই আমার নাম উঠেছে, কেউ কোনো ডিলিশন হয়নি। ডাকা হয়েছে আমার 60 জনকে ডাকা হয়েছিল, সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়েছিল এবং অ্যাপ্রুভ হয়েছে। 11 জন আন্ডার অ্যাডজুডিকেশন আছেন আর 10 জন ডিলিট হয়েছে। দুটো আমার একটু খারাপ লাগলো, মানে আনম্যাপ না, তারা ম্যাপ ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, সেগুলো হয়তো ওনারা যেভাবে আমাদেরকে গাইড করেছেন তাও সেরকমই ডকুমেন্টস আমরা দিয়েছি, নাম ওঠার কথা, সেটা একটু গন্ডগোল লাগছে। বাকি আমাদের হিসাব মতো হয়েছে, মানে 506 জন ছিল খসড়া তালিকায়, এখন 10 জন ডিলিট হয়েছে। রামপুরহাটের ছবি দেখে নেওয়া যাক। রামপুরহাটে যারা বিএলও তারা কি বলছেন। আমি 140 নম্বর পার্টির বাবা। আপনার কতগুলো মোট ভোটার ছিল? আমার এখন ভোটার আছে 1320। কতগুলো বাদ গেল আজকে লিস্টে? আজকে মোটামুটি আমি যা দেখছি সব গোনা হয়নি, তবে মোটামুটি 10 জন হবে হয়তো। কি কারণে তাদের বাদ গেছে সেটা বলতে পারবো না এখন। আমি 125 পার্টের বিএলও। আমার টোটাল ভোটার যেগুলো 242টা ভোটার ছিল, 242টা ভোটার মধ্যে ডিলিটেড সংখ্যা আজকে দেখছি আমার 9 জন আছেন। ওরা নো ম্যাপিং ছিলেন, ওরা 2002-এর সঙ্গে 2026-এর ভোটার লিস্ট বা 2025-এর যে ভোটার লিস্ট, সে ভোটার লিস্টে ওনাদের 2002-এর তথ্য দিতে পারেননি। যাদের ডিলিট হয়েছে তারা আবার পুনরায় ফর্ম 6 অ্যাপ্লাই করে ওদেরকে আবার তোলা যাবে। আর কিছু আছে আমার পার্টে যেগুলো সাব জুডিশিয়াল ব্যাপারটা আছে, ওটা এখন বিচারাধীন ব্যাপার, জজ সাহেবরা দেখবেন। তারপরে ওনাদের লিস্ট আশা করি মার্চের সেকেন্ড উইকের মধ্যে ওনাদের একটা ফাইনাল লিস্ট আমরা পাবো। এবার একবার সিঙ্গুরের ছবি দেখে নেওয়া যাক। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে, মিলিয়ে দেখছেন
বিএলওরা মিলিয়ে দেখছেন যে তাদের যে এরিয়া ছিল সেই এরিয়ায় তার হাতে যতটা জায়গা ছিল সেই জায়গায় যাদের যাদের নাম তিনি নথিভুক্ত করেছিলেন তার মধ্যে থেকে কোনগুলো ডিলিটেড, কোনগুলো পর্যবেক্ষণের জায়গায় রয়েছে, কোন নামগুলো উঠেছে ভোটার লিস্টে। 18টা নতুন তুলেছিলাম, সেখানে আমার 3টে উঠেছে, এখনো 15টা ওঠেনি, সেগুলো নাকি আনলোড হচ্ছে নতুন ভোটার। পুরোনো যেগুলো আমাদের ওগুলো ডকুমেন্টস হয়তো বলছে স্যারেরা ম্যাপিং হয় না, সেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন আর তারপরে ডিলিটেড এসছে। সবই দেখিয়েছে, কিন্তু এখন দেখি আবার নতুন করে স্যারেরা করতে বলছেন আমাদের ঘরে 15 দিনের মধ্যে। হ্যাঁ, টেনশনে তো থাকতেই হবে, পাবলিককে নিয়ে কাজ, তো পাবলিককে নিয়ে তো আমাদের টেনশনে থাকবে। আমডাঙ্গায় তালিকা প্রকাশের পরে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমি যদি বিএলওর কথাই বলি, একজন বিএলও বলছেন যে তিনি এবার এলাকায় ঢুকতে চাইছেন না, এলাকায় তিনি ফিরতেই চাইছেন না। এরকম বেশ কয়েকজন বিএলও আছেন যারা এলাকায় যেতেই চাইছেন না। আর কেন? তাদের প্রত্যেকের ক্ষেত্রে কেস ডিফারেন্ট। ঠিক কি কি কারণে তাদের মনে হচ্ছে যে এলাকায় গেলে তাদের সমস্যা হতে পারে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, একাধিক কারণে তারা কিন্তু এই যারা বিএলও রয়েছেন তারা কিন্তু ভয় পাচ্ছেন এলাকায় ঢুকতে। মূলত কোনো প্রায় আমডাঙ্গার একটি 46 নম্বর বুথে বিএলও মোহাম্মদ রবিউল ইসলাম, তার বুথে প্রায় 1250 ভোটার, সেখানে 550 জনকে কিন্তু শুনানিতে রাখা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে প্রায় 350 জনকে ইতিমধ্যেই কিন্তু জুডিশিয়াল পর্যায়ে রাখা হয়েছে, অর্থাৎ তাদের আবার হিয়ারিং হবে। এবং বেশ কিছু নাম, তারা সমস্ত ডকুমেন্টস দিয়েছেন, তারা এদেশীয়, তাদের কিন্তু নাম কিন্তু বাদ গেছে। এই ধরনের বিএলওদের স্পষ্ট বক্তব্য, তারা কিন্তু এলাকায় ঢুকতে চাইছেন না। তার কারণ, ঢুকলে হয়তো বিভিন্ন কারণে তাদের উপরে হামলা হতে পারে, ফলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, এই দাবিও কিন্তু বিএলওরা তুলছেন। ফলে আমার সঙ্গে বেশ কিছু বিএলওরা তারা রয়েছেন আমডাঙ্গা এলাকায়, তাদেরও কিন্তু জুডিশিয়াল পর্যায়ে তাদেরও নাম বাদ গেছে। আমি একজনের সঙ্গে কথা বলবো, রবিউল ইসলাম, আপনার নাম তো জুডিশিয়াল বাদ গেছে। হ্যাঁ, আমার নাম জুডিশিয়ালের মধ্যে আছে, জুডিশিয়ালের মধ্যে আছে আমার নাম। কিন্তু আপনার এখানে প্রায় 350 জনকে জুডিশিয়াল পর্যায়ে রাখা হয়েছে, ফলে একটা আতঙ্ক আপনি বলছিলেন। সেটা তো যেটা যেভাবে প্রকাশটা হয়েছে লিস্টটা, তাতে হতেই পারে আতঙ্ক। কোন মুডে কে আছে, বিশেষ করে এটা সামনে ইলেকশন, সামনে সে আমি ভোট দিতে পারবো না, এরকম একটা পরিস্থিতি তো হতেও পারে। অনেক জায়গায় অনেক মানুষ একটা অনেক মনোভাব নিয়ে থাকতে পারে যে নিরাপত্তাহীনতায় ভুগবো না, তার কি বা গ্যারান্টি থাকতে পারে। ফলে আপনার আতঙ্কে আছে। আতঙ্কে হতেই পারে অনেক বিএলওর এরকম। আপনার কি এলাকায় ঢুকতেও ভয় পাচ্ছে? না, আমার ক্ষেত্রে হয়তো ভয় নেই, কিন্তু অন্য জায়গায় হতেই পারে তো এটা। হ্যাঁ, ফলে আরো এক বিএলওর সঙ্গে কথা বলুন। আপনার এখানে প্রচুর জুডিশিয়াল পর্যায়ে, আপনারও নিজের জুডিশিয়াল পর্যায়ে নাম রয়েছে, ফলে কতটা ভয় একটা বলছিলেন? ভয় ব্যাপারটা নাই, ব্যাপারটা হচ্ছে আমরা গত 5 মাস অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছি। আমরা 100% চাইছিলাম যে আমাদের সব কিছু একটা নির্ভুল হোক, কিন্তু এই লিস্ট পাওয়ার পরে মনে হলো সব কিছু এখন আমরা নির্ভুলভাবে পাইনি। জেনুইন ভোটার, যারা জেনুইন ভোটার, সেলফ ভোটার, তারা প্রকৃতপক্ষে কাগজপত্র দেওয়ার পরে তারা জুডিশিয়ালের আন্ডারে পড়ে গেছে। আমরা এইটাই জানতে চাইছি, তাহলে এইসব ক্যান্ডিডেট যখন আমাদেরকে প্রশ্ন করবে, তাহলে উত্তরটা আমরা কিভাবে দেব? তারা তো বলবে যে আমরা সব কিছু দেওয়ার পরে আমাদের এই হালটা কেন হলো। যার ফলে আমরা ফাইনাল লিস্টটা চাইছিলাম, যত দ্রুত পারি ফাইনালটা, কিন্তু এটা দেখলাম আমাদের পুরনো ড্রাফট লিস্ট, যে ড্রাফট লিস্টটা হুবহু সেই ড্রাফট লিস্টটাই চলে এসছে, শুধুমাত্র 6 নম্বর ফর্ম সংযোজন হয়েছে, এছাড়া নতুনত্ব কিছু দেখছি না। বাকিটা সব জাজের অধীনে আছে। আমার নাম শেখ মোস্তাক আহমেদ, 108 নম্বর বিএলও, আমার নিজেরটা। হ্যাঁ, ভয়ের ব্যাপার আছে, তো ভয়ের ব্যাপার আছে, কারণ মানুষ তো আমাদের কাছে সব কাগজ দিয়েছে, তার যা আছে সব কিছু সম্বল সব কিছুই দিয়েছে, তা সত্ত্বেও তাদের নাম ওই জুডিশিয়াল পর্যায়ে আছে। তাদের কাছে কি উত্তর দেব? আমার পার্টে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল 376, তার মধ্যে নাম আসছে, আমি মোটামুটি গুনো সেখানে 364 জন মতো আর কি, 60-64, মানে ম্যাক্সিমামই আর কি, ম্যাক্সিমামটা কোনো 10-15 জনের নাম। এলাকায় ঢুকতে কি ভয় করছে? হ্যাঁ, এলাকায় ঢুকতে একটু মানুষের তো এগুলো, মানুষ তো প্রশ্ন করবে যে আমি উত্তর কি দেবো, আমি তো কাগজ সবই দিয়েছি, আমার নামটা কেন এরকম পর্যায়ে আসলো। তারপর মহামান্য বিচারকরা যা এখান থেকে সিদ্ধান্ত নেবেন। আপনিও বলছিলেন যে একটা ভয় আতঙ্ক, আপনার এখানে প্রচুর নাম বাদ গেছে। নাম বাদ যাওয়া বলতে আমার 543 এলডি কেস ছিল, তার মধ্যে 486 জনের নাম জুডিশিয়ালের পর্যায়ে আছে, বাকিদের নাম
ওনারা বৈধ হিসেবে বিবেচনা করেছে। কিন্তু আমি চাইবো এই যে 486 জুডিশিয়াল পর্যায়ে আছে, এটা কেন হলো? তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ইসিআই কেন তাদেরকে বৈধ ভোটার হিসেবে বিবেচিত করলো না? এটা আমার কিন্তু ইসিআইয়ের কাছে বড় প্রশ্ন। ফলে এলাকায় ঢুকতে কি ভয় করছে? এলাকায় ঢুকতে ভয় বলতে আমারও জবাবদিহি করতে হবে, যেহেতু আমি ভোটারদের আশ্বস্ত করেছিলাম যে হয়তো সবার যে কাগজপত্র আছে তারা বৈধ ভোটার হিসেবে পরিগণিত হবে, কিন্তু এখন যেটা দেখছি আমার কথার সঙ্গে মানে মিলছে না। তারা আমাকে এখন প্রশ্ন করতেই পারে, আমি সেই হিসেবে কিছুটা মানে এসের মধ্যে আছি আর কি, উদ্বেগের মধ্যে আছি।